আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যারা নিয়মিত আমাদের ব্লগগুলো দেখছেন তারা তো জানেন যে আমাদের দৈনন্দিন জীবনের ব্লগের পাশাপাশি আমরা রেগুলার আপলোড করছি আব্বু আম্মুকে নিয়ে সুইডেনে আমরা কোথায় ঘুরেছি, কি করেছি, কিভাবে ঘুরেছি সেই পর্বগুলো। এই ব্লগ সিরিজের লাস্ট 2টা পর্বে তো আমরা দেখিয়েছিলাম যে আমরা উমিও থেকে প্রায় 6 ঘন্টা দূরত্বে একটা পাহাড়ি শহর ওরেতে এসেছি। বাবু তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কফি খাচ্ছ? সবাই কফি খাচ্ছে, তুমি কি খাচ্ছ? ওরেতে এটা ছিল আমাদের 3 নম্বর দিন। 3 নম্বর দিনের শুরুতে আমরা সকালে বেশ অনেকক্ষণ বাসায় নাস্তা পানি করে রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে বের হয়েছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কেবল কারে উঠবো। কেবল কার দিয়ে আমরা ওরের সবচেয়ে উঁচু যে পাহাড় ওরের স্কুতান, সেটার একদম পিক পয়েন্টে উঠবো। অনেকে এখানে মাউন্টেন বাইক গুলো ব্যবহার করে, মাউন্টেন বাইক দিয়ে তারা একদম পাহাড়ের পিক পয়েন্টে ওঠে এবং এটা এখানকার খুব জনপ্রিয় একটা অ্যাক্টিভিটি। এছাড়াও আপনি এখানে হাইকিং করে উঠতে পারবেন। খুব হরহামেশায় মানুষ এখানকার এই অ্যাক্টিভিটি গুলো চুজ করে। এখানে প্রায় 80% মানুষকে দেখছি যারা মাউন্টেন বাইক দিয়ে উপরে উঠছে বা হাইকিং করে উপরে উঠছে। জি 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 হ্যাঁ, ডিউরিং সামার। হ্যাঁ নিয়ে আসো। ওকে ওকে। আমরা কেবল কার স্টেশনে যাওয়ার পর জানতে পারলাম যে আজকে কেবল কার সার্ভিস তারা হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে, কারণ পাহাড়ের উপরে বাতাসের ভেলোসিটি অনেক বেশি এবং প্রচন্ড ঠান্ডা। এত ভেলোসিটি বাতাসের যে সেখানে কেবল কার চালানোটা খুব রিস্ক। এই ধরনের অ্যাক্টিভিটিগুলোতে সামান্য ধরনের কোনো রিস্ক থাকলেও সুইডেনে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো সেদিনকার জন্য বন্ধ রাখা হয় যতক্ষণ পর্যন্ত 100% সেফটি নিশ্চিত করা না যায়। আমাদেরকেও তাই হঠাৎ করে সারাদিনের প্ল্যানটা চেঞ্জ করে ফেলা লাগলো যে আমরা কি করব, কারণ আমাদের প্রাইমারি প্ল্যান ছিল যে আমরা ওরেস স্কুতানের উপরে আজকে সারাদিন কাটাবো। এটা অগস্ট মাসের প্রথম দিকে হলেও যেহেতু পাহাড়ি এলাকা তাই হঠাৎ করেই মেঘ আর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। বাতাস এবং ঠান্ডা সব মিলিয়ে বাইরে থাকাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের সবার জন্য, কিন্তু তারপরেও ঘুরতে এসে তো আর ঘরে বসে থাকলে হবে না। তাই সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা আজকে সারাদিন ঘুরে ঘুরে আর কয়েকটি ওয়াটারফল দেখবো। তাই একদম প্রথমেই শুরু করলাম আমাদের এয়ারবিএনবির পাশে যে ওয়াটারফলটি ছিল সেটা দিয়ে। ছোট বা বড় হোক, এখানে প্রতিটি ওয়াটারফল আসলে এত সুন্দর যেটা চোখে না দেখলে ভাষায় বর্ণনা করাটা ভীষণ কঠিন। প্রত্যেকটা ওয়াটারফলের যেন একটা নৈসর্গিক সৌন্দর্য রয়েছে যেটা আপনি নিজের চোখে না দেখলে আসলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। পাথরের গা বেয়ে দেখুন সৌম্য বেশ অনেকটা উপরে উঠে চলে গিয়েছে, একদম পানির কাছাকাছি। এই ওয়াটারফলগুলো যত কাছ থেকে দেখা যায় ততই যেন এটার সৌন্দর্য বাড়তে থাকে। আম্মু এখানে বসে বসে জুনাইরাকে একটু শান্ত রাখার চেষ্টা করছে যাতে ও পানির কাছে না যায়, কিন্তু আসলে কোনোভাবেই ওকে আটকানো যাচ্ছিল না। সে পানি ধরবে, পানি নিয়ে খেলবে। আসো আব্বা। খুবজান মামা, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। এটা কি দেখলা বাবা? এটা কি? শামুকরা অনেক অনেক লক্ষ্মী হয়, একটু দুষ্টু করে না, সব সময় গাছে দিবা। শামুকদেরকে দাও, শামুকরা না ওদেরকে ডিস্টার্ব করে না, তুমি দিয়ে দাও, পাশে রেখে দাও, নিয়ে নেবে, পাশে দিয়ে দাও। শামুক তোমাদের জন্য বাবু দিছে। ওকে, তুমি শামুককে ফুল দিচ্ছ? বাবু শামুক অনেক ভালোবাসে, কিন্তু শামুকদেরকে খুব বেশি দেখতে পারে না, জোনাইরা খুব বেশি সুযোগ হয় না। ফুল ও কেমন ভালোবাসে, যদি আমার নিয়ে নিল। এই যে এখানে দেখ, দুটো তিনটে, এই দেখ,
বাতাসের শব্দ শুনে আপনারা কিছুটা হলেও তো ধারণা করতে পারলেন যে আজকে কেমন জোরে বাতাস হচ্ছে, অনেকটা ঝড়ের মতো। তাই বাইরে খুব বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে গা কেটে কেটে বাতাস ভিতরে ঢুকে যাচ্ছে। ঝর্ণার ধারে আমরা অনেকটা সময় পার করার পর তারপর আসলাম ওরের বিখ্যাত চকলেট ফ্যাক্টরিতে। এখানে হাতে বানানো চকলেট, চিনি ফ্রি চকলেট, অনেক ধরনের চকলেট পাওয়া যায় আর খুব সুন্দর করে সেই জিনিসগুলো প্যাকেজিং করা থাকে। যারা সুইডেনে আছেন এবং ওরেতে আসার প্ল্যান আছে ভবিষ্যতে, তাদেরকে আমি রিকমেন্ড করবো একবার একটু অল্প সময়ের জন্য হলো এই চকলেট ফ্যাক্টরিটা ঘুরে যাবেন। ভীষণ সুন্দর করে সাজান। বাইরে বুটিকের এই সাইডটা খুব বেশি বড় না হলেও মনে হলো ফ্যাক্টরির সাইডটা বিশাল বড়। আর বুটিকের ভেতর থেকে এই কাঁচ দিয়ে আপনি কিছুটা হলেও ফ্যাক্টরির ভিতরে দেখতে পারবেন। বড় বড় হাঁড়িগুলোতে করে গ্যাসের চুলায় দুধ জ্বালানো হচ্ছে চকলেট বানানোর জন্য। আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। শুধু চকলেট নয়, চকলেটের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফ্রুট জুস পাওয়া যায়, কফি পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারের। আর এত জিনিস, এত ভ্যারাইটি, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে কত কিছু দিয়ে কত ধরনের চকলেট, জুস, কফি বানানো যায়। আর এই স্টেশনটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, কারণ এভাবে সুইডেনে আসলে চকলেট বা মিষ্টি বিক্রি হয় না খুব বেশি একটা। চকলেটের সাদা চকলেট আমরা বেশ অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে চকলেট ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে দেখলাম। আসলে এটা আমাদের জন্য একদম অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। ছোট্ট একটা ছাদের নিচে এত রকমের চকলেট একসাথে, টুকটাক মিলিয়ে আমরা অনেকগুলো চকলেটও কিনলাম। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল চিনি ফ্রি চকলেটটা কেনা। কেচুপ আছে, কেচুপ নিয়ে আসবো। চকলেট ফ্যাক্টরি থেকে বের হয়ে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আমরা লাঞ্চ করেছিলাম পাশে একটা পিজারিয়া থেকে। তবে এখানে ভালো রেস্টুরেন্ট খুঁজে পেতে আমাদের বেশটাই বেগ পেতে হচ্ছিল, কারণ ভালো রেস্টুরেন্টগুলো অনেকটা দূরে দূরে টুরিস্ট স্পট থেকে। তাই আমরা আজকে আর চাইনি অনেক বেশি ড্রাইভ করে শুধুমাত্র লাঞ্চের জন্য যাওয়া। তাই পাশে একটা পিজারিয়া থেকে আমরা লাঞ্চ করে নিই। এরপর আমরা এসেছিলাম ফ্রোয়া গ্রুভা নামে একটা জায়গায়। 1800 সালের দিকে এখান থেকে প্রচুর পরিমাণ খনিজ ও আকরিক পদার্থ তোলা হতো। আয়রন, জিঙ্ক সহ আরো নানা রকমের খনিজ পদার্থ এখান থেকে তোলা হতো। এখানে একটু খেয়াল করেই দেখতে পারবেন যে 1896 সালের একটা ছবি কি সুন্দর করে এখানে দেওয়া আছে। শুধু যে ছবি তা না, ওই সময় সুইডেনে কি ধরনের আসবাবপত্র ব্যবহার করা হতো, সুইডেনের ইতিহাস কেমন ছিল, মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করতো, সেই সব জিনিসগুলো খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। প্রায় 200-250 বছরের পুরনো এই ফার্নিচার গুলোকে কি সুন্দর করে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে দেখুন। আর এই যে এখানে একটা আছে লোহার সিন্দুকের মতন, এই জিনিসটা আসলে অসম্ভব সুন্দর, যেটা সামনাসামনি না দেখলে বোঝানোটা খুব মুশকিল। মূলত একটা জাদুঘরের মতন করে সাজিয়ে রাখা হয়েছে প্রতিটি জিনিস। আর বাইরে এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওই সময়ে যারা এখানে খনিজ পদার্থ তুলতো, এটা মূলত তাদের থাকার জায়গা ছিল। কি ধরনের যন্ত্র ব্যবহার করে 1800 সালের দিকে মাটির নিচে থেকে খনিজ পদার্থ তোলা হতো তারও একটা ছোট্ট নমুনা এখানে দেওয়া আছে। জিনিসগুলো আসলে এত সুন্দর করে সাজানো গোছানো, প্রকৃতির এত রূপ নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা খুব কষ্ট। আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে ড্রাইভ করে এসেছি, অলমোস্ট যেখানে আমাদের আজকে কেবল কার দিয়ে ওঠার কথা ছিল, কিন্তু আমরা অন্য একটা সাইডে এসেছি। আজকে সারাদিন বেশ অনেক বাতাস। আব্বু অনেকটা সময় আমাদের সাথে থাকার পর সে আস্তে আস্তে গাড়ির কাছে চলে গেল, আর আমি ওর সময় হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলাম। এখানে দেখুন ওই সময় বানানোর আরেকটি মেশিন বসানো আছে, যেটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে। সেটা হচ্ছে বাতাসের ভেলোসিটি যেদিকে যায় সেই সাথে সাথে মেশিনটা ঘুরে, এবং এর সাথে সাথে করে মাটির নিচ থেকে তারা খনিজ পদার্থ তুলতো কোনো ধরনের মানুষের সাহায্য ছাড়া। একটু খেয়াল করে শুনলে কিন্তু শুনতে পাবেন বাতাসের সাথে সাথে মেশিনটা যে ঘুরছে তার একটা ছোট্ট শব্দও ভেসে আসছে। লাঞ্চ শেষ করে আমরা যখন এখানে আসছিলাম, আসার পথেই জুনাইরা গাড়িতে ঘুমিয়ে গিয়েছে, তাই আম্মু আর জুনাইরা গাড়ির ভিতরেই ছিল। কিছুটা সময় আব্বু আমাদের সাথে থাকার পর ঠান্ডার কারণে সেও ফিরে গেল, আর আমি আর সময় ঘুরে ঘুরে পুরোটা জায়গা দেখলাম। ভীষণ সুন্দর করে সাজানো গোছানো আর রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে এই জায়গাটা। পাহাড়ের উপরে সব বাড়ি, এই সিনারিটা খুব ভালো দেখা যাচ্ছে। কাছে গেলে বোঝা যায় সবই আছে।
আস্তে আস্তে চলুন আমরা এবার ফিরে যাব বাসার দিকে, কারণ আজকে এত ঠান্ডা বাতাস যে আর বাইরে থাকা যাচ্ছে না। কিন্তু ওই যে আগেই আপনাদেরকে বললাম আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে উঠে গিয়েছি। মানে আপনারা যারা বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি গিয়েছেন তারা জানেন পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে যে ছোট্ট রাস্তাগুলো থাকে এগুলো ঠিক তেমনই একটা রাস্তা ছিল। পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে আমরা আস্তে আস্তে করে এখন নেমে যাচ্ছিলাম, আর অপূর্ব সুন্দর এই দৃশ্য আমাদের চোখে ভাসছিল। পাহাড়ি রাস্তা ধরে আমরা যতই নিচের দিকে নামছিলাম চারিদিকে সৌন্দর্যের জন্য আরো তত বেশি আমাদের নজর কেড়ে নিচ্ছিল। আর ওই যে দেখেন নিচে দেখা যাচ্ছে আমরা যে চকলেট ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেটি আমরা আসলে সমতল ভূমি অনেকটা উপর থেকে নিচের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিল। যাই হোক, আস্তে আস্তে আমরা এখন আমাদের এয়ারবিএনবিতে ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। নতুন কোনো কিছু দেখতে চাইলে বা জানতে চাইলে সেটাও আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।